আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তোমাদের সাকিব ভাই আবারও তোমাদের সাথে আছি ওয়ান শট কেমিস্ট্রি এইচএসসি 25 ব্যাচের জন্য। আজকের ক্লাস রাসায়নিক পরিবর্তন। সো দেরি না করে আমরা শুরু করে দেই। আজকে যা যা এমসিকিউগুলো পড়বো আমরা, ফার্স্ট অফ অল টাইম নষ্ট করার কোনো কারণ নাই। গুণগত রসায়নটা তোমরা আশা করি করে ফেলেছো। গুণগত রসায়নটা অলরেডি আপলোড হয়ে গেছে। গুণগত রসায়ন ক্লাসটা যদি এখনও না করে থাকো, তুমি চট করে গিয়ে এই প্লে লিস্টে গিয়ে দেখে নাও। এইচএসসি 25 ব্যাচের গুণগত রসায়ন ওয়ান শট এমসিকিউ, 1 ঘন্টা 5 থেকে 7 মিনিটের ক্লাস। ইনশাল্লাহ ওইখান থেকেই সব কমন পড়ে যাবে। সো তারপর দেখো, গ্রিন কেমিস্ট্রিতে অধিক তাৎপর্যপূর্ণ নীতি কোনটি বলো তো? সর্বোত্তম অ্যাটম ইকোনমি, প্রভাবকের ব্যবহার, নিরাপদ ঝুঁকি, দুর্ঘটনা প্রতিরোধ। তো একটু খেয়াল করো, সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে অ্যাটম ইকোনমি। ঠিক আছে, সবচেয়ে তাৎপর্যপূর্ণ কোনটা ভাইয়া? অ্যাটম ইকোনমি। তারপর দেখো, গ্রিন কেমিস্ট্রির সূচনা হয় কত সালে? 1991। চট করে দ্রুত করে চলে যাব। সবুজ রসায়নের মূলনীতি আমরা কয়টা জানি? 12টা। দেখছো, গ্রিন কেমিস্ট্রি অনেকে স্কিপ করো, বাট গ্রিন কেমিস্ট্রি থেকে কিন্তু প্রশ্ন আসে। তারপর দেখো, একটা বিক্রিয়া দেওয়া আছে, যৌগটির অ্যাটম ইকোনমি কত? সো অ্যাটম ইকোনমি আমরা কিভাবে বের করি স্যার? দেখো তো, সি ডিভাইডেড বাই সি প্লাস ডি ইন্টু 100, এই সূত্র দিয়ে আমরা করি। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, আমাদের সি কি? সি হচ্ছে ডিজায়ার্ড প্রোডাক্ট, মানে যে প্রোডাক্টটা আমি তৈরি করতে চাচ্ছি। আর ডি হচ্ছে ওয়াস্ট, মানে সি প্লাস ডি হচ্ছে টোটাল প্রোডাক্ট। এখানে দেখো, সি কি? CH3, COO, CH2, CH3, অর্থাৎ এটা হচ্ছে আমার সি। সি ইকুয়াল টু CH3, COO, CH2, CH3। এই যৌগের আণবিক ভর কত? আণবিক ভরটা বের করতে হবে। কার্বন কয়টা গণ? 1 2 3 4। তো 4 বারং কত? 48, এভাবে যোগ করবা। হাইড্রোজেন কয়টা? দেখো 3 2 5 3 8 যোগ 8। অক্সিজেন কয়টা আছে তোমার? অক্সিজেন দুইটা থাকলে কত হবে? ধরো একটা হচ্ছে 16, 16 দুগুণে 32। তো দেখো, 32 আর 48, আর 48 কত? 88। এটা পেয়ে গেলাম আমি সি এর ভর। এখন ডি কত? পানি। পানি কত? পানি হচ্ছে 18। তাহলে দেখো আমার সূত্রটা কি হবে? 88 ডিভাইডেড বাই 88 যোগ 18, বুঝছো? ডিজায়ার্ড প্রোডাক্ট ডিভাইডেড বাই টোটাল প্রোডাক্টে আণবিক ভর ইন্টু 100%। সো আমরা যদি করি, দেখো কত আসে। ক্যালকুলেটর চাপো সবাই। 88 ডিভাইডেড বাই 88 যোগ 18 ইন্টু 100%। ওকে, কত আসে? 83.01%। 83.01% কোনটা আছে? দেখো 83%। অ্যান্সার কি? সি নাম্বারটা। অ্যান্সার সি নাম্বারটা। যে কোনো নিয়মে করতে পারো তুমি, আরেকটা নিয়ম আছে, বুঝতে পারছো? সো এই নিয়মটা সবচেয়ে সহজ। তারপরে দেখো, আর একটা বিক্রিয়া দেওয়া আছে। এই বিক্রিয়ায় কি বলছে? ই ফ্যাক্টর। ঠিক আছে, ই ফ্যাক্টর। ওকে, এই বিক্রিয়ার কি বের করতে বলছে? ই ফ্যাক্টর বের করতে বলছে। সো ই ফ্যাক্টর কিভাবে বের করে ভাইয়া? ই ফ্যাক্টর আমরা কি বলবো? দেখো, এটা হচ্ছে উৎপাদ। ঠিক আছে, উৎপাদ আর হচ্ছে বর্জ্যের অনুপাত। ঠিক আছে, এটা কি? উৎপাদ আর বর্জ্যের অনুপাত, অর্থাৎ ওয়াস্ট। ঠিক আছে, ওয়াস্ট। ধরো আমি যদি বলি, এখানে হচ্ছে ডি ডিভাইডেড বাই সি। সো ডি কত ভাইয়া? ডি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ এখানে বসাই দিই 36.5। ওকে, ক্লোরিন কত? 35.5, আর হাইড্রোজেন 1, সরি হাইড্রোজেন 1। ঠিক আছে, আর এই দেখো CH2OH, দেখো CH2 ডাবল বন্ড CH2OH। তোমার এত কিছু চেনার দরকার নেই, এটা কি বুঝতে পারছো? সিটা একটু খেয়াল করেন স্যার। কার্বন কয়টা আছে? 1 2 3টা, দাও 3 বারং কত? 36। যোগ হাইড্রোজেন কয়টা আছে? 2 আর 1 3, 3 2 5 আর 1 6, 42। যোগ অক্সিজেন কয়টা? অক্সিজেন একটা, কত? অক্সিজেন 16। তো 36 আর 6 কত? 42, 42 10 52, আর 6 কত? 58। বসায় দেয় 58। সো 58 বসায় দিছি। তো 36 ডিভাইডেড বাই 5, 36 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 58 কত আসে ভাইয়া? 0.63। 0.63, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 0.63, ভুল করা যাবে না, কিন্তু ভুল করা যাবে না। পরেরটায় আসি আমরা। নিচের কোনটি একমুখী বিক্রিয়ার শর্ত? মানে একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া আমরা পড়ি না, একমুখী বিক্রিয়ার শর্ত। বিক্রিয়া বদ্ধ পাত্রে সংঘটিত হওয়া, বদ্ধ পাত্রে হইলে এটা উভমুখী। অদক্ষেপ সংঘটিত হওয়া, অদক্ষেপ হইলে একমুখী হবে। বিক্রিয়া অসম্পূর্ণতা, বিক্রিয়া সাম্যাবস্থা বিরাজ করা। উত্তর হচ্ছে একমুখী বিক্রিয়া যখন বলবে অদক্ষেপ পড়তে হবে। অদক্ষেপ পড়লে বিক্রিয়াটা একমুখী হয়ে যাবে, আমরা জানি। পরেরটা দেখো, বিশাল একটা প্রশ্ন বলছে, ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, উভমুখী বিক্রিয়া আমরা জানি। বিক্রিয়াটি একমুখী করতে হলে কি করতে হবে? পাত্রের ঢাকনা খুলে দিতে হবে। ইয়েস, পাত্রের ঢাকনা খুললে কি হবে? কার্বন ডাইঅক্সাইড উড়ে যাবে, বুঝতে পারছেন স্যার? তারপরে দেখো, উৎপাদকে কস্টিক সোডা দ্রবণ চালনা করতে হবে। হ্যাঁ, যে কোনো একটি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে? সোডিয়াম কার্বনেট। ডান।
প্রভাবক ব্যবহার করতে হবে না, প্রভাবকের ব্যবহার নাই, 1 আর 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? বিক্রিয়াকে একমুখীকরণ, উভমুখী বিক্রিয়াকে একমুখীকরণ। পরেরটা দেখি, উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কোনটা? বিক্রিয়া শেষ হয় না, বিক্রিয়া কখনো শেষ হয় না, কারণ উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থার একটা উদাহরণ। উভয় দিকের বিক্রিয়ার হার সমান হয় না, এটা না, উভয় দিক থেকে বিক্রিয়ার হার সমান হইতে হবে। সাম্য অবস্থায় আসার প্রবণতা, প্রভাবকের ভূমিকা আছে না, প্রভাবকের ভূমিকা নাই, অ্যান্সার হচ্ছে সাম্য অবস্থায় আসতে চাইবে, উভয় দিক থেকে সুগম্যতা মানে দুই দিক থেকে সাম্য অবস্থায় আসতে চাইবে। পরের প্রশ্নটা যদি দেখি, কোন পরিবর্তনটি তাপ উৎপাদী? কোনটি তাপ উৎপাদী? কোনটি তাপ উৎপাদী? দেখো, লিকুইড থেকে গ্যাস, গ্যাস থেকে লিকুইড, তারপরে হচ্ছে সলিড থেকে লিকুইড, সলিড থেকে গ্যাস, রিভার্স আসতে হবে, রিভার্স। তাপ উৎপাদী হইতে হইলে রিভার্স আসতে হবে। দেখো, গ্যাস থেকে লিকুইড হইছে, তার মানে কি রিভার্স আসছে, এটা কি তাপ উৎপাদী, তাপ উৎপন্ন হবে, এরা তাপ ছেড়ে দিবে। পরেরটা দেখেন, তাপ হারে বিক্রিয়া কি? দেখো এইখানে দেখো এক্স প্লাস ওয়াই, এটা অন্য কালি দিই, এক্স প্লাস ওয়াই প্লাস তাপ, ওই পাশে গেলে তাপটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে না? মাইনাস হইলে ডেল এইচ, ডেল এইচ কি হবে? পজিটিভ, তাই না? তাহলে এটা কি তাপ হারি, বুঝতে হবে কিছু জিনিস। হ্যাঁ, এই পাশে ওইটা গেলে কি মাইনাস তাপ হয়ে যাবে, এই জিনিসটা ওই পাশে গেলে। আর প্লাস জেড উৎপাদ, ডেল এইচ পজিটিভ, ইয়েস এটা তাপ হারি। এল প্লাস টি উৎপাদ প্লাস তাপ, এটার কি ডেল এইচটা নেগেটিভ হয়ে যাবে, এটা কি তাপ উৎপাদী হয়ে যাবে, ডেল এইচ নেগেটিভ হলে তাপ উৎপাদী। তো 1 আর 2 সঠিক, বুঝতে পারছেন স্যার? 1 আর 2 সঠিক। পরবর্তীতে যাই আমরা, পরবর্তী প্রশ্ন, রাসায়নিক সাম্যাবস্থা শর্ত নয় কোনটি? তো আমরা রাসায়নিক সাম্যাবস্থা 4টা শর্ত জানি, তাই না? প্রভাবকের ভূমিকাহীনতা, উভয় দিক থেকে সুগম্যতা, সাম্যের স্থায়িত্ব, আরেকটা কি বিক্রিয়ার অসম্পূর্ণতা। একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারো, প্রভার ভূমিকাহীনতায় উভয়ের মাঝে সাম্যতা বিনষ্ট হইল। তো এখন দেখি শর্ত নয় কোনটি? আমাদের কাছে কি চাইছে, কোনটা শর্ত না? সাম্যের স্থায়িত্ব শর্ত, উভয় দিক থেকে সুগম্যতা শর্ত, প্রভাবকের ভূমিকাহীনতা শর্ত, বিক্রিয়ার সম্পূর্ণতা। এটা কি হবে? বিক্রিয়ার অসম্পূর্ণতা, বিক্রিয়া কখনো শেষ হবে না, বিক্রিয়ার অসম্পূর্ণতা। পরের প্রশ্নটা দেখি, রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি? দেখো একই জিনিস, বিক্রিয়ার সমাপ্তি না, কখনোই না। প্রভাবকের প্রয়োজনীয়তা না, প্রভাবকের ভূমিকাহীনতা হবে। বিক্রিয়ার একমুখিতা না, উভয় দিক থেকে সাগম্যতা, সাম্যের স্থিতিশীলতা। অ্যান্সার কি? ডি নাম্বারটা, সাম্যের স্থায়িত্ব হইতে হবে। পরের প্রশ্নটা দেখি, এম প্লাস ডি টু, 2md, তাই না? বিক্রিয়া করছে, তাপমাত্রা বৃদ্ধিতে উৎপাদ বৃদ্ধি পায়। দেখো এটা কি ডেল এইচ পজিটিভ, লাশাতেলিয়ারের নীতি মনে আছে না আমাদের? তাপ হারে বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে কি হবে? সাম্য অবস্থার ডানে যাবে, তাই না? তাপ হারে বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে উৎপাদ বাড়বে। তাহলে দেখো তাপমাত্রা বৃদ্ধিতে উৎপাদ বৃদ্ধি পায়, যেহেতু তাপ হারে বিক্রিয়া। তারপরে দেখো সাম্য ধ্রুবক কেপি এবং কেসি এর মান সমান নয়। আচ্ছা একটু খেয়াল করো, এইখানে কি হবে? কেপি কেসি সমান হবে, কারণ কি কেপি কেসির আমরা সম্পর্ক জানি, কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। তো ডেল এন যদি 0 হয় তখনই কেপি আর কেসি সমান হবে, ঠিক আছে? তো এইখানে দেখো 2 আর এইখানে 1, এইখানে 1, তো 2 মাইনাস 2, এখানে ডেল এন কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাই না ভাইয়া? ডেল এন কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। ডেল এন যেহেতু 0 হচ্ছে, দ্যাট মিনস কি কেপি কেসি সমান। বাট এখানে কি বলছে? কেপি কেসি সমান নয়, তাহলে এটা উত্তর হবে না, এটা না। তারপর দেখো সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নেই। ডেল এন যেহেতু 0, তাহলে সাম্যাবস্থার উপরে চাপের প্রভাব নেই। উত্তর কি? 1 2 3। ডেল এন মানে ডেল এন এর উপরে চাপের প্রভাব, ডেল এন পজিটিভ হইলে চাপ মানে ডেল এন হচ্ছে যেদিকে কম, মানে এই চাপ, ও এটা তো সরি, এটা হবে 1 এবং 3। বুঝতে পারছো? চাপের প্রভাবটা কি? চাপের প্রভাব হচ্ছে যেদিকে মোল সংখ্যা কম, চাপ বাড়ালে সেদিকে যাবে। একটু পরে আসতেছি আমরা, টেনশন করিও না। পরেটা দেখো, এই যে একটা বিক্রিয়া দিয়েছে, ডেল এ ডেল এইচ কি নেগেটিভ, দ্যাট মিনস কি তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল এইচ নেগেটিভ মানে কি তাপ উৎপাদী, আগে এটা দেখে নিবা। চাপ বৃদ্ধি করলে উৎপাদ হ্রাস পাবে। দেখো চাপের প্রভাবটা কি? লাশাতেলের নীতিতে চাপ বাড়ালে যেদিকে মোল সংখ্যা কম সেই দিকে যাবে। বুঝতে পারছি আমরা? চাপ বাড়াইলে যেদিকে মোল সংখ্যা কম সেই দিকে যাবে। এখন দেখেন এইখানে মোল সংখ্যা হচ্ছে 2 উৎপাদের দিকে, আর এখানে 2 4, উৎপাদের টোটাল মোল সংখ্যা কত? 4, আর বিক্রিয়কের টোটাল মোল সংখ্যা কত? 2 আর 1, তাহলে কত? 3। তাহলে চাপ বাড়ালে কোন দিকে যাবে? একটু মাথাটা খাতাও তো ভাইয়া, মাথাটা খাতাও। চাপ বাড়াইলে কোন দিকে যাবে? 4-এর দিকে যাবে না 3-এর দিকে যাবে? আমি কি বলছি? চাপ বাড়ালে যেই দিকে মোল সংখ্যা কম সেই দিকে যাবে, অর্থাৎ 3-এর দিকে যাবে। 3 কি বিক্রিয়ক না? বিক্রিয়কের দিকে যাবে, মানে উৎপাদ কমবে। তাহলে দেখো চাপ বৃদ্ধি করলে উৎপাদ হ্রাস পাচ্ছে, বিক্রিয়ক বৃদ্ধি পাওয়া মানেই তো উৎপাদ হ্রাস পাওয়া। সো 1 নাম্বারটা সঠিক। পরেটা দেখো, তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদ হ্রাস পাবে। দেখো এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না? তাপ উৎপাদিতে আমরা কি পড়ছি? তাপ উৎপাদিতে তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা কই যাবে বলো তো? সাম্যাবস্থা বামে যাবে না? সো বামে যাওয়া মানে কি বিক্রিয়ক বৃদ্ধি পাওয়া, ইয়েস অর নট? তাহলে উৎপাদ তো কমবেই, এটাও রাইট। পরে দেখো বিক্রিয়াটির উভয় দিকে সুগম্যতা আছে। অবশ্যই, যেহেতু এটা সাম্যাবস্থা,
ঠিক আছে, সাম্যাবস্থায় আছে, উভয় দিক থেকে তো সুগম মতো থাকতেই হবে। 1 2 3, অ্যান্সার কি ডি নাম্বারটা। পরেরটা যদি দেখি আমরা, একটা গ্রাফ দেওয়া আছে, বলছে সাম্যাবস্থায় নিচের কোনটি সঠিক। কি বলছে? সাম্যাবস্থায় কোনটা সঠিক। দেখো কি বলছে, প্রভাবকের প্রভাব আছে না, সাম্যাবস্থার ক্ষেত্রে প্রভাবকের প্রভাব নাই। পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বেশি, এখানে তো বলতেছে না। দুই দিক থেকেই দুই ধরনের বিক্রিয়ার হার সমান, সম্মুখমুখী বিক্রিয়া, পশ্চাৎমুখী বিক্রিয়া, দুইটা বিক্রিয়ার হারই সমান হয় সাম্যাবস্থায়, বুঝা গেছে? রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এইটাও ভুল। তারপরে দেখো সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি, আরে ভাই দুইটা বিক্রিয়ার হারই তো সমান, এটাও ভুল। কখনো বিক্রিয়া সম্পূর্ণ হয় না, অ্যান্সার কি ডি নাম্বারটা। সাম্যাবস্থায় যখন পৌঁছায় কখনো বিক্রিয়া শেষ হয় না, বিক্রিয়ার অসম্পূর্ণতা। দেখছো জিনিসগুলো ইজি না? সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে, দেখো সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের ঘনমাত্রা বাড়বে, বুঝছো? বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে উৎপাদ বাড়বে। দেখো সাম্যাবস্থার পরিবর্তন ঘটে, সাম্য ধ্রুবকের মানের কোনো পরিবর্তন ঘটে না, সাম্যাবস্থা ডান দিকে সরে যায়। দেখো উত্তর কি 1 2 3, তিনটাই সঠিক। সাম্যাবস্থা ডান দিকে সরে যায় অর্থাৎ পরিবর্তন হয়, অর্থাৎ ডান দিকে সরে যাওয়া মানে কি উৎপাদ বাড়তেছে। উত্তর কি? অ্যান্সার কি ডি নাম্বারটা 1 2 3। পরের প্রশ্নটা যদি দেখি, নিচের কোন পদ্ধতিটি তাপ উৎপাদী। মনে রাখবা ঘনীভবন প্রক্রিয়া যেটা, ওই যে রিভার্স আসা, যেটা রিভার্স আসাটা হচ্ছে তাপ উৎপাদী। ওই যে একটু আগে দেখছি গ্যাস থেকে লিকুইডে আসতেছে, উল্টা আসতেছে না, কি হয় সলিড থেকে গ্যাস, গ্যাস থেকে লিকুইড। বাট উল্টা যখন আসবে ঘনীভবন, গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, তো তখন কি হবে? এটা তাপ উৎপাদী বিক্রিয়া হবে। পরেরটা দেখেন, এই যে একটা বিক্রিয়া দেওয়া আছে ডেল এইচ নেগেটিভ, বিক্রিয়াতে সর্বোচ্চ উৎপাদনের শর্ত কি? দেখো তাপ উৎপাদী, তাই না? ডেল এইচ নেগেটিভ মানে কি তাপ উৎপাদী না? তো সর্বোচ্চ উৎপাদন পাইতে গেলে কি করতে হবে? তাপমাত্রা কমাইতে হবে। নিম্ন তাপমাত্রা, দেখো নিম্ন তাপমাত্রা কই আছে ওইটা মার্ক করো, এই দুইটা বাদ দাও, উচ্চ তাপমাত্রা বাদ দাও। দেখছো এইভাবে করতে হবে। এখন দেখো সর্বোচ্চ উৎপাদন মানে কি ডান দিকে যাবে, দেখো এখানে কত 3, এখানে কত 2, তো চাপ বাড়ালে কই যাবে? যেদিকে মোল সংখ্যা কম সেই দিকে যাবে না, অর্থাৎ উৎপাদের দিকে মোল সংখ্যা কম। সো চাপ বাড়াইলে আমার কি হবে? উৎপাদ বাড়বে, অর্থাৎ উচ্চ চাপ। অ্যান্সার কি সি নাম্বারটা, এটা হবে না। কেন হবে না? কারণ নিম্ন চাপ দিলে, চাপ কমাইলে বিক্রিয়ক বাড়বে। আমি কি বুঝাইতে পারছি? পরের প্রশ্নটা দেখেন, সুন্দর ভ্যান হোফের সমীকরণ দিয়ে, তো গ্রাফ দেখেই বুঝতে পারবা। দেখো 1/T, দ্যাট মিন্স কি, ধরো তাপমাত্রা তুমি যদি বাড়াও তাহলে কি কই যাচ্ছে? পিছনের দিকে যাচ্ছে, বুঝছো? 1/T মানে কি তাপমাত্রা বাড়াচ্ছ, এটা পিছনের দিকে যাচ্ছে, বুঝতে পারছেন? তো এখন দেখো লগ কেপি উপরের দিকে বাড়তেছে মানে কি সাম্য ধ্রুবক বাড়তেছে। তো বিক্রিয়াটা কি? একটা তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ তাপ হারে বিক্রিয়ার গ্রাফটা কি আমরা বইয়ে পড়ছি, লগ কেপি বাই 1/T, এটা হচ্ছে তাপ হারে বিক্রিয়ার গ্রাফ, বুঝতে পারছো? এটা সঠিক, তাপ উৎপাদী। বিক্রিয়াটির তাপ হারি কখনোই না। তারপর দেখো তাপমাত্রা ও সাম্যাঙ্ক ব্যস্তানুপাতিক, দেখো তাপমাত্রা বাড়াইলে সাম্যাঙ্ক কি হচ্ছে? কমতেছে না, আর তাপমাত্রা কমাইলে সাম্যাঙ্ক বাড়তেছে। এটা কি তাপ উৎপাদের ক্ষেত্রে, যেহেতু এটা তাপ উৎপাদের গ্রাফ। 1 এবং 3 সঠিক, অর্থাৎ সি নাম্বারটা রাইট আনসার। আমরা পরবর্তী প্রশ্নটা যেটা দেখো, একটা সুন্দর সক্রিয়ণ শক্তির গ্রাফ দিয়ে দিচ্ছে, একটু বুঝো। এটা একটু এই পর্যন্ত আমি টাইনা দিলাম। এটা কি? উৎপাদ। আর এটা কি? এই যে এটা বিক্রিয়ক, বুঝা গেছে? এখন দেখো তুমি আমারে বলো কার শক্তি বেশি এইখানে, বিক্রিয়কের শক্তি বেশি না উৎপাদের শক্তি বেশি? অবশ্যই এইখানে বিক্রিয়কের শক্তি বেশি, কারণ E1টা উপরের দিকে আছে, E1 গ্রেটার দেন E3, বুঝতে পারছেন? বিক্রিয়কের শক্তি বেশি। এখন বলছে কি তাপ উৎপাদী বিক্রিয়া কিনা, দেখো ডেল এইচ আমরা কি পাই? উৎপাদ মাইনাস বিক্রিয়ক, অলওয়েজ লিখি উৎপাদ মাইনাস বিক্রিয়ক, একটু ভালোভাবে বুঝো। তাহলে E3 মাইনাস E1, তাহলে এটা কি নেগেটিভ আসবে না? যেহেতু E3 কম, E1 বেশি, এটা তো নেগেটিভ আসবে। সো ডেল এইচ নেগেটিভ মানে কি তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ কি ডেল এইচ E3 মাইনাস E1। আচ্ছা এখন আসছে সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি তো বিক্রিয়ক থেকে কাউন্ট করে, তাই না? এই যে শক্তিটা E2 মাইনাস E1, দেখো E2 মাইনাস E1 পাইছি, দেখো সক্রিয়ণ শক্তি। ওকে, অ্যান্সার কি 1 2 3, তিনটাই রাইট। আমাদের পরের প্রশ্নটা যদি দেখি, AB2 প্লাস হাফ B2 বিক্রিয়া করে কি হয়েছে? AB3। বিক্রিয়াটিতে কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্কের সমীকরণ কোনটি? সো কেপি কেসির যখন সম্পর্ক চায়, আমরা কি জানি কেপি আর কেসির ভিতরে সম্পর্কটা কি? কেপি ইকুয়াল টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল এন। তো এখন একটু খেয়াল করো, এই ডেল এন এর উপরে সব কিছু ডিপেন্ড করবে। দেখো ডেল এন কত, এইখানে উৎপাদে কত মোল সংখ্যা 1, আর বিক্রিয়কে কত 1 আর আধা বা হাফ। সো আমরা ডেল এন আমরা কিভাবে বের করি? উৎপাদ মাইনাস বিক্রিয়ক, অর্থাৎ 1 প্লাস হাফ।
তো আমি যদি 1 থেকে 1.5 বাদ দিই তাহলে কি থাকবে, -1/2 থাকবে না ভাইয়া? কমন সেন্স। তাহলে কেপি আর কেসি সম্পর্কটা কি? কেপি ইকুয়াল টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার -1/2, তাই না? সো অ্যান্সার কোনটা? সি নাম্বারটা। ওকে, পরের অঙ্কটায় যাই। নিচের কোন বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন পজিটিভ? দেখো ডেল এন কোনটার পজিটিভ আমরা যদি বের করি, দেখো এটাই 2 আর এখানে 1, তো ডেল এন কত? ডেল এন 2 - 1, তো এটা কি পজিটিভ পেয়ে গেছি আমরা হোপফুলি, বা ডেল এন গ্রেটার দেন 0। অ্যান্সার কি? ক নাম্বারটা। পরেরগুলো দেখো 2, এখানে কত 1, তো 2 - 3, তো ডেল এন কি হবে? -1 হবে না? তারপরে দেখো এটা কি 1 1 2, তো এটাই ডেল এন কি হবে? 0 হবে। 2 - 2 0, আর এটা কি আসবে দেখো তো 2 - 4, তো ডেল এন -2। আশা করি ডেল এন একেবারে তোমার ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, উৎপাদ মাইনাস বিক্রিয়ক করবা, তাহলেই খেলা জমে যাবে। পরেরটা দেখো, সাম্য ধ্রুবকের মান। দেখো সাম্য ধ্রুবকের মান বলতে কি বোঝাচ্ছে? সাম্য ধ্রুবক বলতে কেপি কেসি, এইগুলাকে বলা হয় সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক নামেও ডাকা হয়। সো এইগুলা দিয়ে কি বলছে? এটার মানটা কিসের উপরে নির্ভরশীল? তোমার কি জিজ্ঞেস করছে? এটার মান কিসের উপরে নির্ভরশীল? তাহলে এটা কি তাপমাত্রার উপর নির্ভরশীল, প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না। দেখো এটা তাপমাত্রার উপর নির্ভরশীল, আমরা ভ্যান হোফের সমীকরণ জানি, প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না, ক্ষুদ্র হলে মিশ্রণে বিক্রিয়ক বেশি থাকে। অবশ্যই এই সাম্য ধ্রুবকের মান যদি কম হয় তাহলে মিশ্রণে কি হয়? বিক্রিয়কটা বেশি থাকে। অ্যান্সার কি? ডি নাম্বারটা। 1 2 3 সঠিক। পরের প্রশ্নটা যদি দেখি, কেসি এর মানের ক্ষেত্রে কোনটি সঠিক? সো কেসি এর মান 1 হতে পারে, রাইট। এটা এর মান প্রভাবকের উপর নির্ভর করে? কখনোই না, একটু আগেই দেখছি সাম্য ধ্রুবকের মান প্রভাবকের উপর নির্ভর করে না। এর মান চাপের উপর নির্ভর করে? কখনোই না। এর মান অসীম হতে পারে? না, শূন্য বা অসীম হইতে পারে না। কেসি অথবা কেপি, কেসি কেপি অলওয়েজ মনে রাখবা 0 বা ইনফিনিটি এটা হবে না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে কিন্তু, নাইলে কিন্তু ধরা খেয়ে যাবা। পরেরটা দেখো, একটা সুন্দর বিক্রিয়া দেওয়া আছে, নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হয়েছে। কেপি এর একক চাইছে, ভালোভাবে বুঝো কি চাইছে ভাইয়া? একক। সো এককটা কি? কেসি এর একক মনে রাখবা, কেসি এর একক মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন, আর কেপি এর একক এটা এটিএম টু দি পাওয়ার ডেল এন। সো এটা মোল পার ডেসিমিটার কিউবও হয়। সো এটা নিয়ে পেইন খাওয়ার কিছু নাই। এখন দেখো কেপি এর একক যেহেতু চাইছে, ডেল এন কত? 2 - 4, সো এখানে ডেল এন কত? -2, কারণ 2 থেকে 4 বাদ দিলে কত থাকে? -2। তাহলে কেপি কত হবে? কেপি হচ্ছে এটিএম টু দি পাওয়ার -2। ওকে, অ্যান্সার কি? ডি নাম্বারটা, এটিএম টু দি পাওয়ার -2। পরের প্রশ্নটা যদি দেখি, মোলার ঘনমাত্রায় প্রকাশিত সাম্য ধ্রুবক কোনটি? মোলার ঘনমাত্রায় তো অবশ্যই কি হবে? কেসি। কেপিটা কি? আংশিক চাপ, অলওয়েজ মাথায় রাখবা। এটা কি? আংশিক চাপ। এটা কি? কে অম্লের বিয়োজন ধ্রুবক। কে ডাব্লিউ কি? পানির আয়নিক গুণফল। এই চ্যাপ্টারে আমরা সামনে গিয়ে আরো পড়বো। কে ডাব্লিউ কি? পানির আয়নিক গুণফল। সো পরেরটাই যদি যাই, নিচের কোন বিক্রিয়ায় কেপি সমান কেসি? কেপি আর কেসি কোনটাই সমান? অর্থাৎ যেটা ডেল এন এর মান 0 সেটার কি হবে? কেপি আর কেসি সমান হবে। যেটাই কি ডেল এন ইকুয়াল টু 0 সেটাই কেপি কেসি সমান। দেখো প্রথম যে বিক্রিয়াটা দেখো 2 - 2, তাহলে এটাই কি ডেল এন 0। বাকিগুলো দেখো 2 - 4 ডেল এন কি? -2। এখানে দেখো 1 - 3 ডেল এন কত? -2। এখানে কত? 3 - 2 ডেল এন কত? +2। সো ডেল এন 0 শুধুমাত্র ক নাম্বার অপশনেই। এই কারণে আমরা বলতে পারি এখানে কেপি আর কেসি সমান। পরের অঙ্কটা দেখি, নিম্নের কোন বিক্রিয়ায় কেপি কেসি থেকে বড়? যেটা ডেল এন পজিটিভ হইলে আমরা জানি কেপি কেসি থেকে বড় হয়, তাই না রে বাবা? সো আমরা যদি দেখি 1 - 1 এটা কি হবে? 0। দেখো হাফ হাফ মিলে কত হয়? 0। সো এটা ডেল এন 0। তারপর দেখো 1 - 3/2 আর হাফ, তাই না? 3.5 আর আধা কত হয়? 4। 1 - 4 কত হবে? -3। তারপরে দেখো এটা কি হবে? 2 - 1 এটা কি? ডেল এন +1 হচ্ছে। অ্যান্সার কি? সি নাম্বারটা। ডেল এন পজিটিভ হইলেই কেপি কেসি থেকে বড়। এটা দেখো 2 - 3 এটা -3 আসতেছে ডেল এন। বুঝাইতে পারছি আমি ভাইয়া? বুঝাইতে পারছি? এরকম অপশন টেস্ট করে করে তোমাকে আগায় যেতে হবে। পরেরটা যদি দেখো, সক্রিয় ভর, ভালোভাবে বুঝো কি বলছে। সক্রিয় ভর বলতে কি বুঝায়? সক্রিয় ভর এটা হইতে পারে আংশিক চাপ, এটা আণবিক ভর জীবনে হবে না, এটা মোলার ঘনমাত্রা হবে। অ্যান্সার কি? 1 এবং 3। বুঝা গেছে? আংশিক চাপ, মোলার ঘনমাত্রা, এদেরকে আমরা কি বলি? সক্রিয় ভর বলি।
তারপরে দেখো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড হয়েছে, কার্বন ডাইঅক্সাইড হয়েছে, কেসি এর রাশিমালা কত? তো কেসিটা কি আমরা জানি উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক, বাট এইখানে কথা আছে সলিড লিকুইডের ক্ষেত্রে। এই যে সলিড, ভালোভাবে তাকাও, সলিড, এই যে সলিড, তো সলিড আর লিকুইডের ক্ষেত্রে মনে রাখবা ঘনমাত্রা কি হয়, ঘনমাত্রাটা 1 হয়ে যায়। অর্থাৎ এইগুলাকে আমি কাউন্টে নিব না, এটাকে কাউন্টে নিব না, এটাকে কাউন্টে নিব না। তাহলে কি থাকে, শুধুমাত্র কেসিটা কার্বন ডাইঅক্সাইড থাকে, উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক, এটার সাথে 1 গুণ করো, নিচে 1 দাও, তাইলেই বুঝে যাবা ক্যালসিয়াম অক্সাইডের জন্য 1 দিছি, কার্বনেটের জন্য 1 দিছি। অ্যান্সার কি সি নাম্বারটা। পরবর্তী প্রশ্ন যদি দেখি, নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া, এই বিক্রিয়াটা সাম্য ধ্রুবক দিয়ে দিছে K1। পরেরটা দেখো, হাফ মোল নাইট্রোজেন 3/2 মোল হাইড্রোজেন আর 1 মোল অ্যামোনিয়া, এইটা সাম্য ধ্রুবক K2। সো দেখো দ্বিতীয় বিক্রিয়াটা যে পাইলাম, প্রথম বিক্রিয়াকে যদি হাফ দিয়ে গুণ করি, ভালোভাবে তাকাও, প্রথম বিক্রিয়াটাকে যদি হাফ দিয়ে গুণ করি তাহলে দ্বিতীয় বিক্রিয়ার মতো পাই। তাহলে এই ক্ষেত্রে যখন সাম্য ধ্রুবকের তুমি সম্পর্ক বের করবা, অর্থাৎ K2 সমান সমান মনে রাখবা K1, K1 রে কি দিয়ে গুণ করছো, দেখো আগের বিক্রিয়াটাকে, আগের সমীকরণটাকে তুমি হাফ দিয়ে গুণ করে K2 পাইছো না, অর্থাৎ টু দি পাওয়ার হাফ। সো এটাকে তুমি কি লিখতে পারো, K2 √/K1। বুঝা গেছে? একদম সিম্পল টেকনিক। অ্যান্সার কি সি নাম্বারটা। এখন যদি এটা 2 দিয়ে গুণ হইতো, দেখো আমি ভাগ দিয়ে প্যাচপাস করি নাই, এটা যদি 2 দিয়ে গুণ হইতো, লেটস সে যদি এমন হইতো, এটা অন্য কালে দিয়ে লিখি, লেটস সে এমন হইতো 2 মোল নাইট্রোজেন, মানে উপরেরটা K1 আছে, 6 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 4 মোল অ্যামোনিয়া হইছে, তাইলে কি হইতো, এটা যদি K2 হইতো, K2 সমান সমান K1কে আমি কি 2 দ্বারা গুণ করে এটা পাইছি না, K1 স্কোয়ার। বুঝতে পারছো কখন এটা হইতো? ঠিক আছে, আমি কি মাথায় ঢুকাইতে পারছি টেকনিকটা? অর্থাৎ যা করে, ধরো যেটা দিয়ে গুণ করে তুমি নতুন সমীকরণটা পাইছো, ঠিক আছে, আগের সমীকরণে সেটা পাওয়ার আকারে চলে যাবে। হাফ দিয়ে গুণ করছি না আমি, দেখো সবগুলোতে হাফ দিয়ে গুণ করছি, তো K1 এর মাথায় হাফটা পাওয়ার আকারে চলে গেছে। আমি যদি 2 দিয়ে গুণ করতাম তাহলে K1 এর মাথায় 2টা পাওয়ার আকারে চলে যাবে। সো ভাগ হিসেবে দেখবা না, পুরাটাকে গুণ দিয়ে দেখবা, তাইলে ইজি হবে তোমাদের জন্য। টেকনিকটা একদম মাথায় রাখবা। পরের প্রশ্নটা যদি দেখি, N2O4 বিক্রিয়া করে 2 মোল NO2 তৈরি করছে। আচ্ছা, বিক্রিয়াটা সাম্যাবস্থায় বিয়োজন মাত্রা আলফা হলে গ্যাসের মিশ্রণের মোট চাপ কত? দেখো মোট চাপ চাইছে, তাই না? মোট চাপ P বলে দিচ্ছে, মোট চাপও চাই নাই, চাইছে সাম্যাবস্থায় NO2 এর আংশিক চাপ কত। তো আংশিক চাপ ইকুয়াল টু আমরা কি জানি, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাই না? এখন এদের কি করতে হবে আমাদের, দেখো N2O4 বিক্রিয়া করে 2 মোল NO2 চাইছে। সো এটা যদি শুরুতে 1 মোল ধরি, এটা কি 0 মোল। তারপর সাম্যাবস্থায় যদি এটা যদি আলফা মোল ধরি, এটা কি হবে 1 মাইনাস আলফা মোল, তাই না? সহগ কি আছে, 2 আছে, 2 আলফা দিয়ে দিচ্ছে। তাহলে এটা কি সাম্যাবস্থায়, বা আমি কি বলতে পারি ইন ইকুইলিব্রিয়াম। ওকে, আর এটা যখন বিক্রিয়া শুরু হয় না, টাইম T = 0। এখন ব্যাপারটা বুঝো, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত। দেখো আমরা কি করি, মোট মোল সংখ্যা বের করি, মোট মোল সাম্যাবস্থায়। তাহলে কি লিখবো, 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, তাই না? সো এটা থেকে কি আসে আমাদের, 1 প্লাস আলফা আসে, মোট মোল সংখ্যা। এখন মোল ভগ্নাংশ কি জিনিস, দেখো NO2 এর আংশিক চাপ। সো মোল ভগ্নাংশ হচ্ছে নিজের মোল সংখ্যাকে টোটাল মোল সংখ্যা দিয়ে, মানে মোট মোল দিয়ে ভাগ করা। তো আমি যদি x অফ NO2 বলি মোল ভগ্নাংশ, তাহলে নিজের মোল কত, 2 আলফা ডিভাইডেড বাই টোটাল মোল কত, 1 প্লাস আলফা। এটা পাইলাম মোল ভগ্নাংশ। সো মোল ভগ্নাংশের সাথে তুমি যদি মোট চাপ গুণ করে দাও, অর্থাৎ 2 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা, মোট চাপ গুণ করে দিলা, তাহলে কি আসবে, তোমার আংশিক চাপ আসবে। বুঝে গেছে? আংশিক চাপ কি, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। অ্যান্সারটা কি দাঁড়ায় তাহলে ভাইয়া? অ্যান্সারটা দাঁড়ায় হচ্ছে বি নাম্বারটা। দেখো 2 আলফা পি ডিভাইডেড বাই 1 প্লাস আলফা, অ্যান্সার কি দাঁড়ায়, বি নাম্বারটা দাঁড়ায়। পরের প্রশ্নটা দেখি, এরকম অনেকগুলো সলভ করব। পরের অঙ্কটা যদি দেখি, 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইড 35% বিয়োজিত হলে কেপি এর মান কত? খুবই মজার একটা ম্যাথ, খুবই মজার একটা ম্যাথ। এইখানে দেখো তোমার আগে বিক্রিয়াটা লাগবে, হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করে কি হয়, বিয়োজিত হয়ে হাইড্রোজেন প্লাস আয়োডিন। সো এইখানে কিন্তু একটা সমতাকরণ আছে, দেখো হাইড্রোজেন 2টা আয়োডিন 2টা, তো তুমি এখানে 2 দিয়ে দাও। বুঝা গেছে? সো ইনিশিয়ালি এটা কি ছিল, T = যখন 0,
তো এটা 1 মোল, এটা 0 মোল, এটা 0 মোল। যখন টি ইকুয়াল টু টি বা সাম্য অবস্থায় আছে, এটা কি 1 মাইনাস আলফা, এটা কি আলফা মোল, এটা আলফা মোল। তো এখানে আমি 2 দিয়ে দিব, কারণ কি এই যে সহগে 2 আছে, একদম সিম্পল। তো মিশ্রণের মোট মোল সংখ্যা আমি কি বলবো, 2 মাইনাস 2 আলফা প্লাস আলফা প্লাস আলফা। তাহলে মিশ্রণের মোট মোল সংখ্যা কত, 2। ঠিক আছে স্যার। এখন আসেন আমাদের কেপিটা কি হবে, কেপিটা পি অফ হাইড্রোজেন, ঠিক আছে, ইন্টু পি অফ আয়োডিন ডিভাইডেড বাই পি অফ হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ হোল স্কোয়ার, কারণ কি এটা সহগ 2 আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এদের একটু আমি যদি ভেঙে ভেঙে করায় দিই, দেখো এটা কি 2 মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই 2, ঠিক আছে, বা 2 ইন্টু 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2, এটা কি মোল ভগ্নাংশ। এটার সাথে চাপ দেখো, আমি যদি একটা একটা করে দেখাই, হাইড্রোজেন আয়োডের মোল ভগ্নাংশ কত, দেখো 2 ইন্টু 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা না 2, তাহলে কি আসে 1 মাইনাস আলফা। তা আংশিক চাপ কত আসবে, পি অফ হাইড্রোজেন আয়োডাইড, তো 1 মাইনাস আলফা ইন্টু পি, বুঝছো। তো তোমার কি হবে, এটা আলফা বাই 2, এটা কি আলফা বাই 2, সেমভাবে আমি লিখে দিই। সো আলফা বাই 2 ইন্টু পি ইন্টু আলফা বাই 2 ইন্টু পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ইন্টু পি, 1 মাইনাস আলফা, ঠিক আছে, ইন্টু পি পুরোটার স্কোয়ার। সো আমরা যদি দেখি স্যার এখানে কি আসে স্যার, দেখেন আলফা স্কোয়ার পি স্কোয়ার কাটা যায়। সো আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 1 মাইনাস আলফা হোল স্কোয়ার, এরকমই তো থাকে, কারণ পি স্কোয়ার আর নিচের পি স্কোয়ার কাটা যায়। এখন আলফাটা দেখো কি বলে দিচ্ছে, আলফাটা বিয়োজন মাত্রা 35%, আলফা ইকুয়াল টু 35%, দ্যাট মিনস কি 35 ডিভাইডেড বাই 100 বা 0. সুন্দরভাবে 35, তাই না, 0.35। এখন এই যে ক্যালকুলেটরে যদি আমরা এই ভ্যালুগুলো বসাই, তাহলে আমি আমার রেজাল্ট পেয়ে যাব 0.35 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 1 মাইনাস 0.35 হোল স্কোয়ার। সবচেয়ে ভালো হয় এটা যদি তোমার মুখস্থ থাকে, আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 1 মাইনাস আলফা হোল স্কোয়ার। আমি ভাইঙ্গা বেসিক বোঝানোর জন্য করে দিচ্ছি, বাট আমার বেলায় আমি এটা মুখস্থই রাখতাম যে হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে কী হবে, 0.35 এটার হোল স্কোয়ার দাও, তারপরে 4 ইন্টু 1 মাইনাস 0.35 এটার হোল স্কোয়ার, তাহলে কি আসে 0.073 বা 0.072, কি আসে ভাইয়া, সুন্দরভাবে আমি যদি বসায় দিই 0.072 আছে অপশনে, 0.072, ওকে আছে অ্যান্সার কি, ডি নাম্বারটা, অ্যান্সার কি হবে, ডি নাম্বারটা 0.072। অঙ্কটা বড় মনে হইতে পারে, বাট তোমার বেসিকটা ক্লিয়ার করবে, বুঝতে পারছেন স্যার, বেসিকটা ক্লিয়ার করবে। আমাদের পরবর্তী প্রশ্নটা যদি দেখি, ডাব্লিউ প্লাস এক্স বিক্রিয়া করে ওয়াই প্লাস জেড হয়েছে, সাম্যাবস্থায় বিক্রিয়ার সম্মুখমুখী, মানে এই যে উৎপাদ তৈরি হচ্ছে এটা K1, আর হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে K2, মানে এই যে বিপরীত দিকে যে বিক্রিয়াটা হচ্ছে। এখন এই দুইটার ক্ষেত্রে কেসি কত, এখন দেখো ব্যাপারটা একটু যদি বুঝো, কেসি ইকুয়াল টু কি এই বিক্রিয়ার ক্ষেত্রে, ওয়াই এর ঘনমাত্রা জেড এর ঘনমাত্রা ডিভাইডেড বাই ডাব্লিউ এর ঘনমাত্রা ইন্টু এক্স এর ঘনমাত্রা, এটা হচ্ছে কেসি। এখন আবার আমরা কি জানি, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন সম্মুখ বিক্রিয়ার হার ইকুয়াল টু K1 ইকুয়াল টু বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার সমানুপাতিক, তাই না, সম্মুখ বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা গুণফলের সমানুপাতিক, K1 ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু এক্স, এটা আমরা জানি। তারপর দেখো রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল টু K2 ইন্টু ওয়াই ইন্টু জেড। এখন আমরা কি জানি, সাম্যাবস্থার ক্ষেত্রে ফরওয়ার্ড রিঅ্যাকশন আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন দুইটা কি হয় ভাইয়া, সমান হয়। সো আমি কি বলতে পারি, K1 ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু এক্স ইকুয়াল টু K2 ইন্টু ওয়াই ইন্টু জেড, তাই না। সো এখন ব্যাপারটা বুঝো, আলাদা আলাদা দেখাই তাহলে ভালো হবে। ওয়াই জেড ডিভাইডেড বাই ডাব্লিউ এক্স সমান সমান কি কেসি, তাহলে আমি কি বলতে পারি K1 বাই K2, এটা যদি ওই পাশে যায়, ওয়াই এর ঘনমাত্রা জেড এর ঘনমাত্রা ডাব্লিউ এর ঘনমাত্রা
এক্স এর ঘনমাত্রা, তাহলে আমরা কি বলতে পারি k1/k2 সমান সমান kc ইকুয়াল টু আমি বলতে পারি k1 ইন্টু k2 ইনভার্স 1, কারণ কি k2টা কি ইনভার্স 1, তো এই অংশটা তো আমি kc বলতে পারি k1 ইন্টু k2 ইনভার্স 1। তো অ্যান্সারটা কি আসে ভাই আমার k1 ইন্টু k2 ইনভার্স 1, অর্থাৎ সি নাম্বারটা আমাদের অ্যান্সার আসে। বুঝা গেছে? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে, একটু ট্রিকি প্রশ্ন। তারপর দেখো পরের বিক্রিয়াটা mx5 বিক্রিয়া করে mx3 প্লাস x2 বিয়োজন মাত্রা আলফা, মোট চাপ 1 atm বলে দিচ্ছে। উদ্দীপকের বিক্রিয়ার কেপি কত? একদম সহজ জিনিস। দেখো mx5 যদি দেয় এইখানে বিক্রিয়া করে কি হয়েছে mx3 প্লাস x2, তাই না? এখন দেখো শুরুতে ইনিশিয়ালি 1 মোল, এটা 0 মোল, এটা 0 মোল, এখান থেকে 1 মাইনাস আলফা মোল বিয়োজিত হয়েছে, এখানে আলফা মোল তৈরি হয়েছে, এখানে আলফা মোল তৈরি হয়েছে, যেহেতু সমতা করাই আছে। এখন স্যার মোট মোল সংখ্যা আমরা যদি হিসাব করি, মোট মোল যেহেতু কেপি বলছে 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, অর্থাৎ 1 প্লাস আলফা আমাদের মোট মোল, তাই না রে বাবা? এখন মোট মোল পেয়ে গেলাম, এখন মোল ভগ্নাংশ আমি জানি। দেখো আমি ভেঙে ভেঙেই করাই দিচ্ছি। এটার মোল ভগ্নাংশ কত হবে? x অফ mx5 কত হবে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা। তারপরে হচ্ছে x অফ mx3 কত হবে আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা। x অফ x2 কত হবে আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা। এখন মোট চাপ কত 1 atm, তো 1 তো আর ধরার দরকার নেই মানে চাপ হিসেবে, তাহলে আমরা কি বের করতে বলছে স্যার? আমাদের কেপি বের করতে বলছে। সো কেপিটা আমি কি বলি দেখো আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা, ওই যে mx3 আর আংশিক চাপ 1 আর লিখলাম না, ইন্টু আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা, এটাই আসবে। আর নিচে কি আসবে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা। দেখো এখন তুমি যদি কাটাকাটি করো একদম সিম্পল জিনিস, এগুলো বেসিক। 1 প্লাস আলফা 1 প্লাস আলফা নিচের থেকে কাটা, তাহলে দেখো উপরে কি থাকে স্যার? উপরে থাকে হচ্ছে আলফা স্কোয়ার, এই আলফা আলফা স্কোয়ার, এই 1 প্লাস আলফা যদি নিচে আসে 1 মাইনাস আলফার সাথে 1 মাইনাস আলফা স্কোয়ার, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ছোটোবেলার সূত্র। তো আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার, তাই না? সো অ্যান্সার কি বি নাম্বারটা হবে। ওকে, তারপরে কি হবে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরটি। ডেল এন এর মান কত এখানে দেখো তো, ডেল এন কত 1, তাহলে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরটি, আরটি টু দি পাওয়ার 1। তো 2, 3 কারেক্ট অ্যান্সার আমাদের। অ্যান্সার কি সি নাম্বারটা। আমি কি মাথায় ঢুকাইতে পারছি তোমাদের? ইজি না ব্যাপারগুলো? ইজি, জাস্ট মাথা ঠান্ডা করে তোমরা এই দেখো ঢাকা বোর্ডে একবার আসছে, চট্টগ্রাম বোর্ডে একবার আসছে। সো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পারতে হবে, টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে, বুঝতে পারছো? বুদ্ধি খাটায় করতে হবে। তোমরা জাস্ট ছোট ছোটগুলো করে যাও, তখন কিন্তু ধাক্কা খাবা। পরের টাইপে এসে পড়ছি আমরা, কক্ষ তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান কত? কক্ষ তাপমাত্রায় পানির আয়নিক গুণফল আমরা জানি 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14, ঠিক আছে? কক্ষ তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কত 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14। তারপরে দেখো কোন তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান সর্বাধিক? মনে রাখবা তাপমাত্রা যত বাড়ে পানির আয়নিক গুণফল তত বাড়ে। আমার সাথে পড়ো, তাপমাত্রা যত বাড়ে পানির আয়নিক গুণফলটাও তত বেশি পরিমাণে বাড়ে। সো উত্তর কি হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মাথায় ঢুকছে? দেখো এখানে 10, 25, 30, 100, কোনটা হবে উত্তর? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পরেরটা যদি দেখি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 হলে হাইড্রোনিয়াম আয়নের মান নিচের কোনটি? দেখো পানির আয়নিক গুণফল KW ইকুয়াল টু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা জানি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, মনে আছে তোমাদের? এখন দেখো আমাদের কি চাইছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাই তো হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, তাই না? এখন দেখো আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমরা কি জানি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আর হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা মানে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা সমান। তো আমি কি বলতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 14 সমান সমান হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, লিখলাম হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা হোল স্কোয়ার। প্যারা খায় না তোমরা। তাহলে এটা কি হবে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কি হবে? এটা মুখস্থ হয়ে গেছে তোমাদের, রুট করো 10 টু দি পাওয়ার মাইনাস 7। সো অ্যান্সার কি বি নাম্বারটা। বুঝে গেছে? 10 টু দি পাওয়ার মাইনাস 7। সো তাড়াহুড়ার বসে কেন এটা করাই দিলাম, অনেকে 10 টু দি পাওয়ার 7 দিয়ে দাও পরীক্ষার হলে। সো তাড়াহুড়ার বসে এই ভুলটা ভাইয়া করা যাবে না। বুঝে গেছে? তাড়াহুড়ার বসে এই ভুলটা করা যাবে না। পরেরটা দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির PKW এর মান কত? ঠিক আছে, পানির PKW এর মান কত 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়?
পানির pKw এর মান কত? দেখো পানির kW এর মান যদি 10⁻⁻14 হয়, pKw মানে কি বলো তো? -log of 10⁻⁻14। তাহলে কি হবে? -14টার সামনে এসে পড়বে +14, log 10 এর ভ্যালু কত আসবে? log 10 1, তো 14 আসবে শুধু। বুঝে গেছে? অ্যান্সার কি? ডি নাম্বারটা। ক্লিয়ার? পরেরটা দেখো, নিচের কোন অ্যাসিডটির তীব্রতা সবচেয়ে বেশি? অক্সো অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি সেটা তত বেশি তীব্র। দেখো কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটা কিভাবে বের করবো? এই যে নাইট্রোজেন, ক্লোরিন, সালফার, ফসফরাস। দেখো অক্সিজেনের জারণ মান কত? -2। তো তুমি এইভাবে ক্যালকুলেশন করো, 3 দুগুণে 6, 6 থেকে 1 বাদ দাও, তাহলে কত হবে? +5। বুঝছো? দেখো 4 দুগুণে 8, 8 থেকে হাইড্রোজেন কত? 2টা আছে, 2 বাদ দাও, +6। তারপর দেখো 4 দুগুণে 8, 8 থেকে 3 বাদ দাও, কত হয়? +5। তারপর দেখো 4 দুগুণে 8, 8 থেকে 1 বাদ দাও, +7। কার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি? দেখো তো, এই যে HClO4 না? সো যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সবচেয়ে বেশি সেটা কি হয়? সবচেয়ে বেশি তীব্র অ্যাসিড হয়। দেখছো কতবার আসছে, কতবার। তারপরে দেখো সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটা? কি বলছে তোমাকে? দুর্বল অ্যাসিড কোনটা? সবচাইতে দুর্বল অ্যাসিড কোনটা? দেখো যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কম, 4 দুগুণে 8 বিয়োগ 2 +6, 4 দুগুণে 8 বিয়োগ 1 +7। তারপর দেখো 3 দুগুণে 6 বিয়োগ 3 কত হয়? +3, 3 দুগুণে 6 বিয়োগ 1 +1। বুঝা গেছে? সো দেখো কোনটা সবচেয়ে দুর্বল? এই দেখো যার কেন্দ্রীয় পরমাণুর 6 বিয়োগ 1 +2 হবে। হ্যাঁ, 6 বিয়োগ 1 +2, ও না 6 বিয়োগ 1 তো +5, +5, 3 দুগুণে 6 বিয়োগ 1 +5, 3 দুগুণে 6 বিয়োগ 3 +3। সো অ্যান্সার কি হবে? ডি নাম্বারটা হবে আমাদের, ডি নাম্বারটা। যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সবচাইতে কম সেইটা তত বেশি দুর্বল। বুঝে গেছে? তারপর দেখো নিচের কোন অ্যাসিডটি সবচেয়ে শক্তিশালী? কোনটা সবচেয়ে শক্তিশালী? হাইড্রোসিডের ক্ষেত্রে মনে রাখবা যার অ্যানায়নের আকার বড়, যার অ্যানায়নের আকার বড় সেটা তত বেশি শক্তিশালী। অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো আয়োডিনের আকার সবচেয়ে বেশি না? তো হাইড্রোজেন আয়োডাইড সবচেয়ে বেশি শক্তিশালী। মনে রাখবা হাইড্রোসিডের ক্ষেত্রে যার অ্যানায়নের আকার বড় সেটা তত বেশি শক্তিশালী ভাইয়া। পরেরটা যদি দেখো, অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রার সাথে দ্রবণের ঘনমাত্রা সম্পর্ক কি? দ্রবণের ঘনমাত্রা সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখো আলফা ইকুয়াল টু √KA/C। আবার দেখো আলফা ইকুয়াল টু √KB/C। তো এখন দেখো বিয়োজন মাত্রা যদি আলফা হয়, এটা যদি আলফা হয়, আলফার সাথে ঘনমাত্রা সম্পর্ক কি আসতেছে? দেখো তো বর্গমূলের ব্যস্তানুপাতিক না? দেখো আলফা সমানুপাতিক 1/√C। সো বর্গমূলের ব্যস্তানুপাতিক। অ্যান্সার কি? ডি নাম্বারটা হবে আমাদের। অ্যান্সার ডি নাম্বারটা হবে। বুঝতেছো তো তোমরা? বুঝতেছো? মাথায় ঢুকতেছে? আমি কিন্তু তোমাদের টাইম ওয়াস্ট করতে চাচ্ছি না, একটা মিনিটও টাইম ওয়াস্ট করতে চাচ্ছি না। তারপর দেখো একটি 1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের বিয়োজন মাত্রা 1.34%। উক্ত দ্রবণটির কেবি এর মান কত? কি বলছে? উক্ত দ্রবণটার কেবি এর মান কত? দেখো বিয়োজন মাত্রা দিয়ে দিছে, অর্থাৎ আলফা দিয়ে দিছে। তো আমাদের 1 মোলার ঘনমাত্রাও দিয়ে দিছে। তো জাস্ট বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু √KB/C। সো কেবি চাইছে, তো কেবি ইকুয়াল টু আমরা কি বলতে পারি? আলফা স্কোয়ার ইন্টু সি। সো আলফা এর মান কত? 1.34%। তাহলে 1.34/100 এটার হোল স্কোয়ার ইন্টু ঘনমাত্রা কত? 1 মোলার। তাহলে এই তো রেজাল্ট এসে পড়ে। সো আমরা যদি দেখি 1.34/100, সো এটার স্কোয়ার করে দিই, তাহলে কত আসে? 1.79 বা 1.8 ইন্টু 10⁻⁻4, 1.8 বা 7.9ও আছে। দেখো 795 পর্যন্ত আছে, 795 ইন্টু 10⁻⁻4। অ্যান্সার কি? ডি নাম্বারটা। ওকে, ক্লিয়ার? 1.795 ইন্টু 10⁻⁻4। পরবর্তী অঙ্কটায় দেখি। দেখো একটা সিরিজ দিয়ে নিচের কোনটি ক্ষারকের তীব্রতার সঠিক ক্রম? ক্ষারকের ক্ষেত্রে মনে রাখবা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আকার যত বাড়বে তীব্রতা তত বাড়বে। দেখো লি না কে ছেঁচে ফেলেছে, এইটাই রাইট। দেখো সোডিয়াম লিথিয়াম অর্ডার ঠিক আছে নাই, পটাশিয়াম সিজিয়াম অর্ডার ঠিক আছে নাই, লিথিয়াম পটাশিয়াম সিজিয়াম অর্ডার কিন্তু উল্টাপাল্টা এইগুলাতে। দেখছো অর্ডার উল্টাপাল্টা মিন্স কি? এটা ঠিক নাই। দেখো এটা কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম অর্ডার ওয়াইজ গেছে, অর্ডার ওয়াইজ গেছে। এই কারণে
এদের কি হয়েছে ভাইয়া, এদের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, যত আকার বাড়ছে, ক্যাটায়নের আকার যত বাড়ছে, ক্ষারের তীব্রতা তত বেশি হয়েছে। পরেরটা দেখি, কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী? দেখো যার জারণ মান বেশি। দেখো 3 দুগুণে 6, ঠিক আছে, 6কে 2 দিয়ে ভাগ দাও, 6কে 2 দিয়ে ভাগ দিলে +3, 7 দুগুণে 14, ঠিক আছে, 14কে 2 দিয়ে ভাগ দাও +7, তারপর দেখো 3 দুগুণে 6, এটা কি +6, তারপর দেখো 2 দুগুণে 4 +4। এখন আমরা কি বলবো সবচেয়ে বেশি অম্লধর্মী কি? দেখো যার জারণ মান বেশি, সো জারণ মান কি? এই যে Cl2O7 এর বেশি, তাই এটা কি সবচেয়ে বেশি অম্লধর্মী। পরেরটা যদি দেখি, অ্যাসিডের কোন ক্রমটি সঠিক? দেখো অর্ডারটা জাস্ট 3 দুগুণে 6 বিয়োগ 2 কত হয়? +4। তারপর দেখো 2 বিয়োগ 1 +1, তারপর দেখো 3 দুগুণে 6 বিয়োগ 1 +5। অর্ডার ঠিক আছে নাই? দেখো এটা কত হবে? 3 দুগুণে 6 বিয়োগ 1 +5, 4 দুগুণে 8 বিয়োগ 3 +5, দুইটাই সমান হয়ে গেছে। দুইটা সমান হয়ে গেলে কি হবে মনে রাখবা, ছোট মরিচের ঝাল বেশি। দেখো নলকূপের পানিতে নাইট্রোজেনের আকার ছোট না, সো যার আকার ছোট সেটা তত শক্তিশালী, এটা ঠিক আছে। 3 দুগুণে 6 বিয়োগ 2 +4, 5 ml 0.02 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে 15 ml পানি যোগ করলে মিশ্রণের পিএইচ কত হবে? কি বলছে? 15 ml পানি যোগ করছে, সো এটা কি করছে? পানি যোগ করার ফলে কি হয়েছে? লঘুকরণ হয়েছে, মানে কি এই ঘনমাত্রাটা কি কমে যাবে, নতুন ঘনমাত্রা নিয়ে কাজ করতে হবে। সো আমরা কি করব? V1S1 = V2S2 এই সূত্রটা ফালাবো। সো V1 কত ছিল? 5, ঘনমাত্রা কত ছিল? 0.02, 15 ml পানি মিশাইছে। 15 ml পানি মিশানোর ফলে নতুন ঘনমাত্রা কত হয়েছে, নতুন আয়তন কত হয়েছে বলো তো? 20 ml। সো এই জিনিসটা একটু মাথায় রেখো। V2 = অনেকে 15 বসায় দিবা, সো 15 যোগ 5 সমান কত হবে? 20 ml, 20 ml, 20 ml, 20 ml, 20 ml, 20 ml। সো ইনটু S2, তাহলে S2 কত আসে স্যার? দেখেন তো S2, সো তুমি বসায় দাও 5 × 0.02 ডিভাইডেড বাই 20, সো কত আসে স্যার? দেখেন 5 × 0.02 ডিভাইডেড বাই 20, সো কত আসে? 5 × 10⁻³ সো যেহেতু সালফিউরিক অ্যাসিড pH = log of হাইড্রোজেন আয়ন, তাই না? pH = log of হাইড্রোজেন আয়ন। সো আমরা যদি দেই log of হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে কিন্তু আবার 2 দিয়ে গুণ করতে হবে যেহেতু সালফিউরিক অ্যাসিড। সো এই জিনিসটা একটু মাথায় রেখো তোমরা, এটাকে 2 দ্বারা গুণ করব আমরা, ওকে? অর্থাৎ 5 × 10⁻³ × 2, তাহলে কত আসে দেখো তো? 5 × 10 10⁻², তাহলে pH কত আসবে? 2 আসবে, ওকে? অ্যান্সার কি? বি নাম্বারটা। বুঝা গেছে? অ্যান্সার বি নাম্বারটা। এগুলো সমস্যা নাই, যখন ভার্সিটি ব্যাচে আসবো আমরা, ভার্সিটি কেমিস্ট্রি ব্যাচে আমাদের আসবো, তো তখন কিন্তু সুন্দরভাবে হচ্ছে আমাদের এই যে হাতে ক্যালকুলেশনগুলো শিখাবো। সো টেনশন করো না তোমরা, ওকে? পরেরটা দেখো, নিচের কোনটির হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সর্বাধিক? কি বলছে? কোনটার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা সর্বাধিক? তো দেখো মনে রাখবা, পিএইচ এর সাথে পিএইচ যত বেশি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তত কম। সো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আর পিএইচ দুইটা কি ব্যস্তানুপাতিক, একে অপরের ব্যস্তানুপাতিক। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কখন বাড়বে? যার পিএইচ সবচেয়ে কম। সো পিএইচ যদি কম হয় তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা কি হবে? তখন সবচেয়ে বেশি হবে। সো অ্যান্সার কি? পিএইচটা 2.5, দেখো 11.5, 3.4, 13.5, পিএইচ যার সবচেয়ে কম তার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা তত বেশি। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন দেখো 2.5% সালফিউরিক অ্যাসিড দ্রবণের হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কত? এখন তোমার আগে কি করতে হবে? এটা থেকে পিএইচ বের করতে হবে, বুঝে গেছে? পিএইচ বের করার পরে তারপরে পিওএইচ বের করতে হবে, তারপরে তোমার হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বের করতে হবে। হ্যাঁ, একেবারে বোর্ডে যে পানি ভাত জিনিস দিয়ে দেয় এমন না কিন্তু। হ্যাঁ, সো এখন দেখি আমরা 10x / m ফালাই। তো 10x / m ফালাইলে কি হয়? 10 × x কত? 2.5, m কত? 98 বসাইছি। সো আমরা যদি দেই 25/98, তো কত আসে? 0.255। এইখান থেকে যদি আমরা পিএইচ বের করি, log of হাইড্রোজেন আয়ন অর্থাৎ 0.255 × 2, যেহেতু সালফিউরিক অ্যাসিড দিছে, এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা তোমাদের। হ্যাঁ, log of 0.255 × 2 কত আসবে? 0.29। বুঝা গেছে স্যার? 0.29। এখন আসেন আমরা যদি আসি, পিএইচ গেল, ঘনমাত্রা গেল, এখন আমি যদি পিওএইচ বের করি,
পিওএইচ, তাহলে কত আসবে 14 মাইনাস 0.29, তাহলে কত আসবে একটু খেয়াল করেন, 14 থেকে 14 মাইনাস 0.29 কত আসে আমাদের 13.71। এখন আসেন আমার হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ মানে মাইনাস 13.71, তাহলে কত আসবে দেখো তো 13.71 1.94, দেখো 1.94 বা 95 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14, 1.95 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14, অ্যান্সার কি ডি নাম্বারটা। সো কয়টা ধাপে অঙ্কটা করা লাগবে বুঝছেন তো স্যার, কয়টা ধাপে অঙ্কটা করা লাগবে। সো একটু ঠান্ডা মাথায়, পরীক্ষার হলে একটু ঠান্ডা মাথায়, ভুল করলে হবে না, ওকে ভুল করলে হবে না। পরেরটা দেখো, মাটির পিএইচ বৃদ্ধির জন্য কি ব্যবহার করা হয়, পিএইচ বাড়ানোর জন্য মনে রাখবা ডলোমাইট, ঠিক আছে, ডলোমাইট সার ব্যবহার করা হয়, ক্ষারীয় প্রকৃতির যে সারগুলো আছে। তারপর দেখো মানুষের রক্তের পিএইচ কত আমরা জানি 7.4 মানুষের রক্তের পিএইচ। তারপরে যদি চিন্তা করো মাটির পিএইচ 11 হলে ফসল ফলানোর জন্য নিম্নের কোনটি প্রয়োজন, পিএইচ 11 মানে কি অনেক বেশি ক্ষারীয় হয়ে গেছে, এখন কি অম্লীয় যে সারগুলো আছে অর্থাৎ টিএসপি ট্রিপল সুপার ফসফেট এবং নাইট্রেট এই সারগুলা ব্যবহার করতে হবে। তারপরে দেখেন স্যার আমাদের অ্যাসিডোসিস মানুষের কোন কোষকে দুর্বল করে ফেলে, অ্যাসিডোসিস রক্তকোষ, স্নায়ুকোষ, চোখের অগ্নিকোষ, আবরণী কোষ, উত্তর কি হবে স্নায়ুকোষ। মানে অ্যাসিডোসিস মানে অতিরিক্ত গ্যাস্ট্রিক হইলে বা অ্যাসিডোসিস হইলে আমাদের কি হবে স্নায়ুকোষটা দুর্বল হয়ে যায়। উর্বর মাটির জন্য অত্যানুকূল পিএইচ কত আমরা জানি 7 থেকে 8, এগুলো একটু মুখস্থবিদ্যা এই কারণে তাড়াতাড়ি চলে যাচ্ছি। তারপরে আসেন স্যার আমাদের নিচের কোন যৌগ দিয়ে বাফার দ্রবণ তৈরি হয়, বাফার দ্রবণ তৈরি করার শর্ত কি বলতো, একটা দুর্বল অম্ল এবং তার সাথে একটা তীব্র ক্ষারের লবণ যদি বিক্রিয়া করা হয়, ঠিক আছে, একটা তীব্র ক্ষার বিক্রিয়া করে যে লবণটা তৈরি হবে মানে দুর্বল অম্লের সাথে তীব্র ক্ষার বিক্রিয়া করবে একটা লবণ তৈরি হবে, ওই দুর্বল অম্লটা আর ওই লবণের যে মিক্সচার এটাকে কি বলা হয় অম্লীয় বাফার। আর ঠিক সেমভাবে ক্ষারের ক্ষেত্রে একটা দুর্বল ক্ষার তার সাথে যদি একটা তীব্র অ্যাসিড বিক্রিয়া করে, একটা দুর্বল ক্ষারের সাথে যদি একটা তীব্র অ্যাসিড বিক্রিয়া করে, তীব্র অ্যাসিড বিক্রিয়া করে তো একটা লবণ তৈরি করবে, তাহলে এই দুর্বল ক্ষার আর তার লবণ এই দুইটার মিশ্রণকে আমরা বলি ক্ষারীয় বাফার। এখন দেখি এইখানে কি কি আছে, দেখো আমাদের যদি দেখি হাইড্রোক্লোরিক অ্যাসিড পটাশিয়াম ক্লোরাইড এটা হবে না, কারণ কি তীব্র অম্ল, তীব্র পটাশিয়াম ক্লোরাইড তীব্র ক্ষার। তো আমরা যদি দেখি দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, আর সোডিয়াম কার্বনেট ব্যাপারটা কি যায়, ব্যাপারটা একটা দুর্বল অম্ল কি কার্বনিক অ্যাসিড তার সাথে তীব্র ক্ষার বিক্রিয়া করছে, না এটাও হয় না, ঠিক আছে, এটাও হয় না, বুঝে গেছে, কারণ ক্ষার বা অম্ল দুইটাকেই দুর্বল হইতে হবে। তারপর দেখো নাইট্রাস অ্যাসিড আর সোডিয়াম নাইট্রেট, তাই না, তো এখন দেখো একটু খেয়াল করো নাইট্রাস অ্যাসিড একটা দুর্বল অম্ল, ঠিক আছে, এর সাথে কি করছে নাইট্রাস অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার বিক্রিয়া করে কি করছে NaNO2 একটা লবণ তৈরি করছে। তো এই দেখো দুর্বল অম্ল এবং তার সাথে তীব্র ক্ষার বিক্রিয়া করে যে লবণ তৈরি হয়েছে সেটাই কি অম্লীয় বাফার, এটাই হয়ে যাবে, বুঝে গেছে। আর এটা তো নাইট্রিক অ্যাসিড তো তীব্র অম্ল হয়ে যাচ্ছে, বুঝে গেছে, সো তীব্র অম্ল হইলে হবে না, দুর্বল অম্ল হওয়া লাগবে। আমার কথা কি ক্লিয়ার? পরে দেখি আরেকটা দেখলে কোনটি অম্লীয় বাফার দ্রবণ, দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড আগেই বাদ। এখন দেখেন প্যাচটা কি লাগছে, সবগুলাতেই ইথানোয়িক অ্যাসিড দুর্বল অম্ল তীব্র ক্ষার আছে। এখন দেখেন ম্যাজিকটা কোথায়, এখন দেখো দুর্বল অম্ল তীব্র ক্ষারের সাথে বিক্রিয়া করে, দেখো এখানে 30 ml 0.1 মোলার, এখানে যদি আমি মোল সংখ্যা ধরি n ইকুয়াল টু কি VS, একটু বুঝো মনোযোগ দাও, n ইকুয়াল টু কি জানি আমরা VS, অর্থাৎ আয়তনটা লিটারে আসবে, অর্থাৎ 30 × 10⁻³ লিটার, আর ঘনমাত্রা কি 0.1, অর্থাৎ আমি বলতে পারি 3 × 10⁻³ এত মোল বা 3 মিলিমোলও বলতে পারি আমরা। এটা কি অ্যাসিড, আর এইখানে অ্যাসিড কত, এইখানে ক্ষার কত, বেস একই জিনিস, ঠিক আছে, n অফ বেস যদি বলি এটাও 3 মিলিমোল বা 3 × 10⁻³ মোলই দিই। এখন দেখো অম্ল আর ক্ষারের মোল সংখ্যা সমান, তো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে পুরাটাই তো লবণ তৈরি করে ফেলবে, তাই না। এখন কি অ্যাসিড অবশিষ্ট থাকবে এইখানে, দেখো যতটুকু অ্যাসিড আছে ততটুকু ক্ষার আছে,
তো পুরাটাই তো বিক্রিয়া করে ফেলছে, 3 মোলের সাথে 3 মোল বিক্রিয়া করে কি করবে, 3 মোল লবণ তৈরি করে ফেলবে। বুঝা গেছে? দেখো ব্যাপারটা বুঝছো। দেখো CH3 COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করবে, CH3 COONA। তো এখন দেখো আমি সুবিধার জন্য 3 মোলের সাথে 3 মোল বিক্রিয়া করে 3 মোল লবণ তৈরি করে ফেলবে। বুঝে গেছে? এখন দেখো 3 মোলের সাথে 3 মোল মানে এটাও শেষ এটাও শেষ। তাহলে আমার বাফার দ্রবণ তৈরি করার জন্য কি লাগবে, দুর্বল অম্ল তো লাগবে আর লবণ লাগবে, তাই না? দুর্বল অম্ল প্লাস লবণ লাগবে। এখন আমার শুধু লবণ আছে, কোনো দুর্বল অম্ল আছে, তাই এটা হবে না। বুঝছেন স্যার? এখন দেখো পরের কেসটা যদি বুঝো, এখানে কি ধরো 3 মোল ধরলাম, 3 মোল বা 3 মিলিমোল হবে, মানে এটা কি হবে 3 × 10⁻³ মোল। আর এটা কি হবে একটু খেয়াল করেন স্যার, 2 × 10⁻³ মোল। তাইলে দেখেন স্যার এই জায়গায় যদি আমি আবার আসি, 3 মোল অ্যাসিড 2 মোল ক্ষার বিক্রিয়া করে কি করবে, 2 মোল লবণ তৈরি করবে। কারণ 2 মোল ক্ষার 2 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। তাহলে অ্যাসিড অবশিষ্ট থাকবে কত, 1 মোল আরও আমার অ্যাসিড আছে না, CH3 COOH। তাই দেখো এই 1 মোল অ্যাসিড আর এই 2 মোল লবণ মিলে কি বাফার দ্রবণ তৈরি করতে পারবে না? সো অ্যান্সার কি হবে, সি হবে। আচ্ছা ভাইয়া ডি কেন হবে না একটু বুঝান তো, ডিটা কেন হবে না? সো ডিটা কেন হবে না বুঝাচ্ছি তোমারে। দেখো দেখো এইখানে কি 2 × 10⁻³ মোল, এটাও কি 2 × 10⁻³ মোল। দুইটা কি সমান সমান না? দুইটা সমান সমান হইলে খেলা হবে? বলেন তো স্যার, দুইটা সমান সমান হইলে খেলা হবে? কারণ কি তখন তোমার অ্যাসিড লবণ দুইটাই শেষ হয়ে যাবে। তো তোমার কি লাগবে, অম্লীয় বাফার তৈরি করার জন্য অ্যাসিড অবশিষ্ট থাকা লাগবে, ক্ষারীয় বাফার তৈরি করার জন্য ক্ষার অবশিষ্ট থাকা লাগবে। খুবই চমৎকার একটা প্রশ্ন, তোমরা যখন ঢাবির বিভিন্ন পরীক্ষা দিবা বা বুয়েটের প্রিলি দিবা এই ধাঁচের প্রশ্নগুলো আসে। সো এটা বুঝা রাখো, মুখস্থ করো না কেউ। পরেরটা দেখো, মানব রক্তে কোন ধরনের বাফার ক্রিয়া কাজ করে? মানব রক্তে 3 ধরনের বাফার ক্রিয়া কাজ করে, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে ফসফেট, আর একটা হচ্ছে বাইকার্বনেট। কি আমার সাথে পড়ো, ব। মানব রক্তে 3 ধরনের বাফার ক্রিয়া কাজ করে, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে ফসফেট, একটা হচ্ছে বাইকার্বনেট। সো এখানে ফসফেটের যেটা আছে এটা ঠিক নেই। সো এই যে বাইকার্বনেটটা, সোডিয়াম বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড, এই বাফার ক্রিয়াটা কাজ করে। অ্যান্সার কি, ডি নাম্বারটা। পরে দেখি আমরা, নিম্নের কোনটি সম আয়তন 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে বাফার দ্রবণ তৈরি করবে? দেখো তো আয়তন সেম, তাহলে কি ঘনমাত্রাটা একটু ভিন্ন হওয়া লাগবে না? 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কোনটি বাফার দ্রবণ গঠন করবে? সো 1 মোলারের সাথে তোমার কি লাগবে, 2 মোলার লাগবে, কারণ আয়তন সমান। 1 মোলার হইলেও হবে না, আবার অ্যাসিড তো কম হইলেও হবে না, ঠিক আছে? কারণ কি বাফার দ্রবণ গঠন করার জন্য দুর্বল অম্লটা অবশিষ্ট থাকা লাগবে, কারণ দুর্বল অম্ল কম হইলেও হবে না, 0.1 মোলার 0.2 মোলার হইলেও হবে না। কারণ কি তখন লবণ বেশি, লবণ শেষ হয়ে যাবে, লবণ তৈরি হবে, আবার অ্যাসিড শেষ হয়ে যাবে। বাট তুমি তো তীব্র ক্ষার দিয়ে বাফার দ্রবণ তৈরি করতে পারবে না, বুঝতে পারছো? এই কারণে দুর্বল অম্লটার ঘনমাত্রাটা বেশি থাকা লাগবে, 2 মোলার। পরেরটা দেখি আমরা, নিচের কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ? সো ক্ষারীয় বাফার দ্রবণ কোনটা দেখো তো। ক্ষারীয় বাফার দ্রবণ হচ্ছে, দেখো আমরা যদি দেখি অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা কি ক্ষারীয় বাফার দ্রবণ? হ্যাঁ, একটা দুর্বল ক্ষার এবং দুর্বল ক্ষারের সাথে একটা তীব্র অম্ল বিক্রিয়া করছে। দেখো দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করছে, কি করছে, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করছে। ভাইয়া বুঝছো? দুর্বল ক্ষার তার সাথে তীব্র অম্ল বিক্রিয়া করে একটা লবণ তৈরি করছে। তো এই দুর্বল ক্ষার আর তার লবণ, এদের দ্রবণকে আমরা কি বলবো, ক্ষারীয় বাফার দ্রবণ বলবো। পরের প্রশ্নটায় যাই আমরা, 100 ml 0.01 মোলার HCl এবং 70 ml 0.02 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশালে মিশ্রণের প্রকৃতি কি হবে? অবশ্যই দেখো দুর্বল ক্ষার যখন বাফার দ্রবণ আসবে, বুঝছো, দুর্বল ক্ষার এটা ক্ষারীয় বাফারই হবে। কারণ কি দেখো 100, এই দেখো 100 × 10⁻³ আমি অ্যাসিডটা আগে চিন্তা করতেছি, × 10⁻²। তাহলে দেখো কি আসবে, 10⁻³ মোল, এত মোল কি আছে অ্যাসিড। আবার দেখো 70 × 10⁻³ × 2 × 10⁻²। সো তুমি যদি দেখো তোমার এইখানে কত আসবে ভাইয়া, এই শূন্য কাটলে 10⁻⁻1, 7 × 14, 1.4 × 10⁻³ মোল। দেখো তোমার কোনটা বেশি আছে, এটা 1 × 10⁻³ মোল অ্যাসিড, আর ক্ষার হচ্ছে 1.4 × 10⁻³ মোল। তো ক্ষার বেশি,
সো এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমি হিসাব করছি, বুঝছো স্যার? সো ক্ষার বেশি, তো এই কারণে ক্ষারীয় প্রকৃতির হবে। পরেরটা যদি দেখি, হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ। আমরা কি জানি হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণটা মনে আছে? pH = pKa প্লাস লগ অফ সল্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন, বা উল্টাটাও লিখতে পারি। সো এখন একটু খেয়াল করো, বাফার দ্রবণের পিএইচ গণনা করা যায়, নাইস, অবশ্যই গণনা করতে পারি। তারপরে বিয়োজন ধ্রুবক নির্ণয় করা যায়, এই যে দেখো বিয়োজন ধ্রুবক আছে, বের করা যায়। জ্ঞাত পিএইচ বাফার দ্রবণ তৈরি, অর্থাৎ জানা পিএইচেরও বাফার দ্রবণ তৈরি করতে পারে। উত্তর কি? 1 2 3, তিনটাই হবে। পরেরটা দেখি, 80 ml 0.15 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 40 ml 0.25 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ যোগ করা হলো, উদ্দীপক মিশ্রণে কোনটি অতিরিক্ত থাকবে? দেখো কি বলছে, 80 ml 0.15 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, 40 ml 0.25 মোলার HCl, অবশ্যই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বেশি থাকবে। তাও তুমি একটু ক্যালকুলেশন করো, 80 × 10⁻³ × 0.15, এটা কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাই না? তারপরে দেখো এটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, কারণ নাইলে তো বাফার দ্রবণই হবে না। 40 × 0.25 × 10⁻³ মানে 40 × 10⁻³ তো 10⁻³ পরে দিচ্ছি। এখন দেখো এটা যদি আমি বসাই, যেহেতু মিলিমোল আছে অপশনে, দেখো সবগুলোতে মিলিমোল আছে, তাই 10⁻³ উঠাই দিই। সো 80-র সাথে 0.15 12, এটা কি 12 মিলিমোল। আর এটা কত হবে? 40-এর সাথে এটা 10 মিলিমোল। তো কত মিলিমোল অবশিষ্ট থাকবে দেখো তো? 12-র সাথে, মানে যেটা কম, দেখো 10 মিলিমোল HCl 10 মিলিমোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, তাহলে কি অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট কিন্তু 2 মিলিমোল থাকবে, তাই না? 2 মিলিমোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে। অ্যান্সার কি? ডি নাম্বারটা, 2 মিলিমোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে। ক্লিয়ার স্যার? পরেরটা দেখি স্যার, অম্লীয় বাফার দ্রবণের পিএইচ এর ক্ষেত্রে সমীকরণটা কি? একটু আগেই দেখাইছি, pH = pK প্লাস লগ অফ সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড, তাই না? অ্যান্সার কি? এ নাম্বারটা, pH = pK প্লাস লগ অফ সল্টের কনসেন্ট্রেশন, তারপর নিচে অ্যাসিড। আচ্ছা, এইটা হইতো মাইনাস হইতো যদি সল্ট না হয়ে অম্লটা উপরে থাকতো, বুঝে গেছে? এগুলো প্যাচ লাগাবো না। পরেরটা দেখো, একটি বাফার দ্রবণে 0.2 মোল মনোবেসিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিড, এটা একটু মাথায় রেখো, 0.2 মোল অ্যাসিড, তারপরে পিকে 4.8 এবং 0.02 মোল উক্ত লবণ আছে, ওই লবণটা আছে 0.2 মোল। পিএইচ কোনটি? স্যার আমরা কি জানি, pH = pKa প্লাস লগ অফ, আরেকটা সূত্র জানি না, সল্টের মোল সংখ্যা ডিভাইডেড বাই অ্যাসিডের মোল সংখ্যা, তাই তো? ঘনমাত্রাও জানি, এটাও লেখা যায়। pKa কত? 4.8 প্লাস লগ অফ সল্টের মোল সংখ্যাটা কত? সল্ট হচ্ছে 0.02 আর অ্যাসিড হচ্ছে 0.2, তাহলে কি আসে দেখো তো? 0.2 দিয়ে 0.02 কাটলে 1/10 বা লগ 10⁻1, 4.8 ইন্টু বা যোগ দেই লগ 10⁻1, তাহলে এটা কি সামনে আসবে? তাহলে 4.8 মাইনাস 1 হয় সমান সমান 3.8, তাহলে পিএইচটা কত আসে? 3.8। বুঝা গেছে? সো এইগুলো প্যাচ লাগায় না, একদম বেসিক। এই 10⁻⁻1টা সামনে এসে পড়বে, প্লাসে মাইনাসে -1 হবে। পরের প্রশ্ন আমরা দেখি, এবং সর্বশেষ প্রশ্ন দেখো এই চ্যাপ্টারের সবার শেষ প্রশ্নটা দেখো, 50 ml 0.175 মোলার ফর্মিক অ্যাসিড কে দিয়ে দিচ্ছে 50 ml 0.09 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে সৃষ্ট দ্রবণের পিএইচ কত? তো আগে তোমাকে অ্যাসিডের মোল সংখ্যা বের করতে হবে, একটু কালো কালি দিয়ে করি বা নীল কালি দিয়ে। NaOH ফর্মিক অ্যাসিড 50 × 10⁻³ লিটারে নিলাম, ইন্টু ঘনমাত্রাটা নিলাম 0.175, বুঝা গেছে? তাহলে আমি কত পাচ্ছি? 50 × 0.175 x⁻³ কত আসে? 8.75 × 10⁻³ মোল। ওকে, তারপর আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যাটা নিই, 50 × 10⁻³ × 0.09। কোন সূত্র ব্যবহার করতেছে জানো তো? N = V in লিটার × S,
অর্থাৎ আয়তন ইন্টু ঘনমাত্রা। বুঝে গেছে? আয়তনটা লিটারে নিচ্ছি, 10⁻³ মানে কি আয়তনটা লিটারে নিচ্ছি। সো এটা যদি আসি 50x⁻³ ইন্টু 0.09, 4.5 ইন্টু 10⁻³ বুঝে গেছে? এখন দেখো আমার কতটুক ক্ষার কতটুক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। 4.5 মোল ক্ষার 4.5 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, তাহলে অবশিষ্ট থাকবে কতটুক? অ্যাসিড অবশিষ্ট থাকবে না? অবশিষ্ট NaOH কত হবে? 8.75 ইন্টু 10⁻³ মাইনাস 4.5 ইন্টু 10⁻³ তাই না? সো এটা যদি আসি 8.75 মাইনাস 4.5 কত আসে? 4.25 ইন্টু 10⁻³ আর তোমার লবণ কি হবে দেখো তো? NaOH লবণের মোল সংখ্যা কি? এই যে যেটা কম থাকবে দুইটার ভিতরে যার মোল সংখ্যা কম সেটাই লবণের মোল সংখ্যা, এটা একটু মনে রাখো। 4.5 ইন্টু 10⁻³ এত মোল। এখন দেখো লবণের মোল সংখ্যা পাইছি, অ্যাসিডের মোল সংখ্যা পাইছি, এখন তো পিএইচ বের করা পানি ভাত। সো পিএইচ ইকুয়াল টু pKa প্লাস লগ অফ সল্টের মোল সংখ্যা ডিভাইডেড বাই অ্যাসিডের মোল সংখ্যা। ওকে, pKa কি বের করতে হবে? মাইনাস লগ অফ 1.8 ইন্টু 10⁻⁴ প্লাস লগ অফ সল্টের মোল সংখ্যা কত? সল্ট 4.5 ইন্টু 10⁻³ অ্যাসিড কত? 4.25 ইন্টু 10⁻³ তো পিকে এটা কত আসে? আমরা যদি দেখি মাইনাস লগ অফ 1.8 -4 3.74 এটা আসে পিকে মাইনাস প্লাসই থাকবে লগ 4.5 divided by 4.25 0.0248। সো আমরা যদি দেখি 3.76 সামথিং কিছু আসবে, 3.76 এই যে আছে ডি নাম্বারটা। অ্যান্সার কি? ডি নাম্বারটা। সো এই ছিল আমাদের রাসায়নিক পরিবর্তনের ওয়ান শট এমসিকিউ। যা এমসিকিউ পসিবল ছিল ভাইয়া পড়াইছি। আর হচ্ছে গলা ভেঙে গেলে বা এনার্জি ড্রপ করলে বা একটু ফাস্ট পড়াইলে মাইন্ড করো না, কারণ তোমাদের সময় একেবারেই কম। আর এখন বাজে মনে করো রাত 6টা, মানে ভোর 6:52, মানে এই যে সারা রাত ধরে শ্যুটের উপরেই আছি তোমাদের জন্য। সো তোমরা টেনশন করো না, ইনশাল্লাহ সবগুলা ক্লাস শেষ হবে। সো চ্যানেলে ফলো দিয়ে রাখো, সব বন্ধুদেরকে শেয়ার করে দাও, টেনশন করো না, তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ পরবর্তী ক্লাসে।